আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা ভূতের মধ্যে অদ্ভুত। ভূত প্রায় ভগবানের মতোই অদৃশ্য, দেখাই যায় না প্রায়। তবে শোনা যায় বটে যে মাঝে মাঝে কখনো কদাচ কাউকে কৃপা করে দর্শন দিয়ে তিনি ধন্য করেছেন। বরাতছড়ে আমার সেই বিরল দর্শন ঘটেছিল একবার। তবে অবশ্যই 16 কলায় সম্পূর্ণ সর্বাঙ্গীনভাবে দেখা হয়নি, যদিও ভূতরা কলা দেখিয়েছিল আমাকে। তার সেই বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শনের পর আর আমি কোনো ভূত দেখিনি কখনো। সেই কাণ্ডরই এই কাহিনী। সেই আমার ছেলেবেলায় যখন আমি হোস্টেলে থাকতাম, সামার ভ্যাকেশনের গোড়াতেই গাছে গাছে আম পাকতে থাকে। ছেলেদের মনেও যেন সেই পাক ধরে, তাদের মন যেন খাই খাই করে ওঠে। গাছে গাছে গাছের ডালে ডালে ঘুরতে থাকে মন। আম পাকতে না পাকতে ছেলেদের যেন আম পাকামিতে পায়। আমিও কিছু তার অন্যথা ছিলাম না। আমার মনও আমের জন্য খাই খাই করতো। কিন্তু খাই খাই করলেই তো খাওয়া হয় না। গাছে ওঠার জন্য বাহুবল চাই, আর পদাধিকার বলেই শাখায় শাখায় চলাফেরা করা যায়। তার কোনোটাই আমার ছিল না। তবে গাছের তলায় ঘুরে ঘুরে কুড়িয়ে খাওয়ার মজায় তো কারো বাধা ছিল না কোনো, তা ছিল না বটে। তবে কিনা সামার ভ্যাকেশনটাই দেরি করছিল আসছিল না। এই যা দুঃখ। সেটাই হয়েছিল সবচেয়ে বড় বাধা। খালি আমার নয়, আমাদের হোস্টেলের সব ছেলে, আমাদের সবাইকার অন্তরের অভিলাষ পূর্ণ করাই তাই ছিল সবচেয়ে বড় অন্তরায়। এখন কি করে ভ্যাকেশনকে আগিয়ে আনা যায় তাই নিয়ে গুলতানি করছিলাম সবাই। দাঁড়া, আমিই ভ্যাকেশনকে আগিয়ে আনছি, দেখ না, বলল অরিন্দম। অরিন্দম ছিল আমাদের সবার সর্দার। কেবল উঁচু ক্লাসের পড়ুয়া বলেই নয়, তার লম্বা চওড়া চেহারা, ব্যায়াম বলিষ্ঠ দেহ, আর ওই বক্সিংয়ের ওস্তাদি তার উপর। ফুটবল, ক্রিকেট, টেনিস সব খেলাধুলাতেই সে ছিল সমান চৌকস। সেই জন্য সবাই আমরা ওকে বেশ সমীহ করে চলতাম। অরিন্দম দা, তুমি অনায়াসে একটা ফড়িং দমন করতে পারো তা জানি, কিন্তু সুপারিনটেন্ডেন্ট স্যার মোটেই কোনো ফড়িং নন, বেজায় করা মানুষ। তোমার অদম্য, বললাম আমি। দেখ না কি করে দমাই, অরিন্দম বাহাদুরি করে বলে। যেমন করে একটা আলুর দমকে দমাতে হয় ঠিক সেইভাবেই দমন করব। আমি টিপ্পনি খাটতে ছাড়ি না, বললাম, গাঁজায় দম দিয়ে বোধ হয়। আমার সামনের ফড়িংটাকেই দমাই এখন আগে, বলে সে বিরাট মুষ্টি নিয়ে আমার দিকে এগোতেই আমি ঠিক ফড়িংয়ের মতন ফুরুত করে সেখান থেকে সরে পড়ি। সেদিনই সন্ধ্যায় ঘটল কাণ্ডটা। খেলাধুলার পর হোস্টেলের প্রায় সব ছেলেই মাঠের থেকে ফিরেছি। সুপারিনটেন্ডেন্ট স্যার রোল কল করছেন সবাইকার। এমন সময় কোথাও কিছু নেই, কোথা থেকে কে জানে প্রকাণ্ড একটা মরার মাথা সাঁই করে এসে পড়লো আমাদের সামনে, আমার সুমুখেই প্রায়। অরিন্দম কোথায়, শুধালেন সুপারিনটেন্ডেন্ট। খেলার মাঠ থেকে ফেরেনি এখনো স্যার, মাঠে বসে বসে বন্ধুদের সাথে গল্প গুজবে মেতে আছে মনে হয়। বলতে না বলতে অরিন্দমও এসে হাজির সেই মুহূর্তে। কী হয়েছে, এত শোরগোল কিসের? দেখো না, ওই যে পড়ে আছে সামনেই। আমি দেখাই। দেখেই সে এগিয়ে মাথাটা হাতে তুলে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। একটা মরার মাথা দেখছি। সেটা আমরা ঢের আগেই দেখেছি, আর দেখেই টের পেয়েছি। তবে মানুষের নয়, অন্য কোনো জীবের। কোন প্রাণী কী জানি, কোনো বন্য প্রাণীও হতে পারে, সে গবেষণা করে জানে। অন্য প্রাণী হলেই বা কী করছে আমি জানাই। আকাশ ফোঁড়ে বেরিয়ে এলো যেন, আমার সামনেই ঠিকরে পড়লো। আবার সে তো পড়বেই, ঠিক জায়গায়ই পড়েছে। জলে যেমন জল বাঁধে, অরিন্দম মাথাটা নিয়ে তার মাথাটা ঘামায়। জিলিপিতে যেমন জিলিপি বেঁধে যায়, আর একটা ছেলে তার পোঁ ধরে। জলের মতো এমন পরিষ্কারভাবে নয়, তবে ওরা পরস্পর বাধা পড়ে যায় ভাজা হবার মাথায়। বাণিজ্যার দোকানে দেখেছি, অরিন্দম কয়। তা তো জানলাম। আমি বলি, কিন্তু তার সাথে এই মরা মাথা পড়াটায় বাধ্যবাধকতা কোথায় তা তো বুঝতে পারছি না। জলে জল বাঁধার সঙ্গে তেমনই গরুতে গরু বেঁধে যায়। শিবুটা একটা আস্ত গুরুতো পণ্ডিত মশাই, তাই কিনা কন না, তাই গরু এসে গরুতে বেঁধে গেছে, অরিন্দম বলে। আমাকে যথোচিত গুরুত্ব দেওয়ার তার এই অপচেষ্টায় আমি কিন্তু সায় দিতে পারি না। মাথাটা আমার রগ ঘেঁষে সামনে এসে ঠিকরে পড়েছে ঠিকই, কিন্তু তাই বলে সে আর বলে কাজ নেই। বাধা দিয়ে সে বলে, তুমি আসলে কি এই মাথাটাকেই বাধ্য হয়ে প্রমাণ করতে হলো। তুমিও অরিন্দম হতে পারো, কিন্তু একটা ফড়িংকে দমন করার ক্ষমতা নেই তোমার, আমিও বলতে ছাড়ি না।
আছে কি না দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। তুই তো আসতে একটা ফড়িংই, সে ঘুষি বাগিয়ে এগিয়ে আসে। এই ফড়িংটাকেই দমন করা যাক এখন। রক্ষে করো দাদা, আস্ত আছি, আসতেই থাকতে চাই বলে না সেখান থেকে শটকান দিই। সেদিন রাত ভোর মরার হাড়গোড় পড়তে লাগলো, আর আমরা সবাই বিছানায় শুয়ে ভয়ে কাঁপতে লাগলাম। সকাল হতেই শোরগোল লাগালাম সবাই মিলে। সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের দরবার। আমাদের মুখপাত্র ওই অরিন্দম। হোস্টেলের এখন ছুটি দিয়ে দিন স্যার। স্কুলের সামার ভ্যাকেশনের তো বেশি দেরি নেই, কটা দিন আগেই না হয় হোস্টেলের ছুটি হলো। ভূতের মার খেয়ে এখানে পড়ে থাকতে চাই না। হ্যাঁ স্যার, আমরা যে যার বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে ঝুড়ি ঝুড়ি আম খাই কি আমি জানি। রাত ভোর হাড়গোড় বৃষ্টি বিছানায় শুয়ে কাঁপতে থাকি আমরা। সারা রাত ঘুম হয় না কারো। সকাল হতেই আবার গুলতানি শুরু, গুলতানি আর গবেষণা। নিশ্চয়ই এসব হাড়গোড় আমাদের শ্মশান থেকে আমদানি করা। কেননা কবরে গিয়ে মুসলমানরা তো নিজেদের মাটি করে দেয়, হিন্দুরাই একটু আধটু পোড় খেলেও মোটামুটি তাদের অস্তিত্ব যাই হোক কোনো রকমে একটুখানি বজায় রাখে। আর ওই গরুর মাথাটাও হিন্দুর, গরু তো আসলে হিন্দুই, আমাদের গোমাতা না। একজনের গবেষণা। শ্মশানে গিয়ে খোঁজ নিলে হয়, বাতলায় একজনা। তাহলে এইসব হাড়গোড় কুড়োচ্ছে যে তাকে হাতে নাতে পাকড়াতে পারি, আর হাড়ে হাড়ে শিক্ষা দেওয়া যায়, সমুচিত শিক্ষা। দল বেঁধে গেলাম সবাই সেখানে। মহানন্দা নদীর তীরেই শ্মশানটা। কাছের গোড়ে একটা মৃতদেহ পড়ে আছে দেখা গেল। ত্রিসীমানায় কেউ কোথাও নেই তখন। যারা নাকি পোড়াতে এসেছিলাম, মরা ফেলে তারা গেল কোথায়, একজনের জিজ্ঞাসা। কাঠকুটোর ধান্দায় বেরিয়েছে মানে। মরা তো আর এমনি পড়ে না, বহুত কাঠখড় লাগে। হ্যাঁ, সে একটা কথা বটে, মানতে হয় সবাইকে। মরাটা আগা পাঁচতলা চাদর দিয়ে মোড়া। সেই ঢাকার তলায় তার চেহারার কিছুই দেখবার জো নেই। ঢাকনির তলার থেকে কেবল তার হাতের একটুখানি বেরিয়ে আসছে, হাতের একটা আঙুল মাত্র, তর্জনীটা। যেন মরে গিয়েও সে তর্জন করতে চায় সবাইকে। ওই আঙুলটা বের করা কেন ভাই, আমি জানতে চাই। মোটকে দিতে বলছে বোধ হয়, অরিন্দম কয়। জানা বাগিয়ে মোটকে দেন ওর আঙুলটা, আমার উদ্দেশ্যেই তার বলা। হ্যাঁ, মোটকে দিতে যাই আর ও উঠে মট করে আমার ঘাড়টা মোটকে দিক বলে আমি ঘাড় নাড়ি। নিজের ঘাড় নিয়ে গোয়ারতুমি করতে আমি নারাজ। প্রবল ঘাড় নাড়া দিয়ে সেটা বিশদ করে বোঝাতে চাই। হোস্টেলে ফিরে অরিন্দম ধরল এক হাড়ি রসগোল্লা বাজি, যে নাকি আজ মাঝরাত্রিরে গিয়ে ওই মরাটার বার করা হাতের আঙুলে ওই লাল সুতোটা বেঁধে দিয়ে আসতে পারবে, তার জন্যই বাণিজ্যা ঠাকুরের দোকানের ওই উপাদেয় অপদান। রসগোল্লার লোভ যেন ফুঁ দিয়ে আমার সব ভয় উড়িয়ে দিল। আমি বলি, তার কি হয়েছে, আমিই যাব বলে আমি লাল সুতোটার জন্য লালায়িত হাত বাড়াই। আজ ঘোর অমাবস্যা জানিস তো, এমন রাতে মরারা জেগে ওঠে সে কয়। সে ভয় দেখায়, যে ভয় দেখতে রাজি নেই অমন রাজভোগ্য রসগোল্লার সামনে দাঁড়িয়ে। লাল সুতোটা আর একটা টর্চ হাতে নিয়ে মাঝরাতে গিয়েছি সেই শ্মশানে। আবার ভয় যতই বড় হোক না কেন, লোভের সামনে কখনো দাঁড়াতে পারে না। ওই রসগোল্লার জন্য অনায়াসে নিজের প্রাণ তুচ্ছ জ্ঞান করা চলে। সেই মরাটা তখনও সেভাবে সেখানে শায়িত, কেউ তার সৎকার করতে আসেনি। আর তার রাতের আলো অপচয়ে দেখলাম আমার পড়ে পাওয়া এই অতিথি সৎকারের সুযোগ দিতেই বোধ হয়। আমি তো চোখ কান বুঝে সেই চিরনিদ্রিত ভদ্রলোকে আমরা বেশ পাক দিয়ে লাল সুতোটা জড়িয়ে দিয়েছি। আর অঘটনটা ঘটলো ঠিক তারপরে। মরাটা তার বুড়ো আঙুলটা তুলে ফিসফিসিয়ে বলল, আর এই আঙুলটা? শুনেই না আমার হয়ে গেছে সঙ্গে সঙ্গে ভিড়মি খাওয়ার জোগাড়। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে উঠেই না আমি এক ছুটে হোস্টেলে গিয়ে হাজির। শটান নিজের বিছানায়। পরের দিন ভোরেই আমার ঘুম ভাঙল। আমার পাশেই ছিল অরিন্দমের সিট। তখনও সে অকাতরে ঘুমিয়ে, তার হাত বেরিয়ে আছে চাদর ঢাকার বাইরে, সেই মরাটার মতোই প্রায়। আর আশ্চর্য, তার বার করা হাতের তর্জনীতে আমার সেই লাল সুতোটা বাঁধা। আমি বিস্ময়িত চোখে দেখলাম।